নমস্কার। আজ 22শে শ্রাবণ। আজকের এই সন্ধ্যায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহপ্রবেশ নাটকের শতবর্ষ উপলক্ষে নাটকটির পাঠাভিনয় আপনাদের সামনে উপস্থিত করব। শুরুতে একটি কবিতা আমি নিবেদন করছি। কলিকা। মুদিত আলোর কমল কলিকাটিরে রেখেছে সন্ধ্যা আধার বর্ণপুটে। উতরিবে যবে নবপ্রভাতের তীরে, তরুণ কমল আপনি উঠিবে ফুটে। উদয়াচলের সে তীর্থপথে আমি চলেছি একেলা সন্ধ্যার অনুগামী। দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে। সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ আধার বাহিয়া রহিয়া রহিয়া আসে। আকাশে যে গান ঘুমাইছে নিস্পন্দ, তারাদ্বীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে। অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা বাণী খুঁজে ফিরে আমার চিত্তাকাশে। জীবনের পথ দিনের প্রান্তে এসে নিশীথের পানে গহনে হয়েছে হারা। অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে মাভৈ বলিয়া নীরবে দিতেছে সাড়া। ম্লান দিবসের শেষের কুসুম তুলে একুল হইতে নবজীবনের কুলে চলেছি আমার যাত্রা করিতে সারা। এমোর সন্ধ্যা যাহা কিছু ছিল সাথে রাখিনু তোমার অঞ্চল তলে ঢাকি। আধারের সাথী তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। কত যে প্রাতের আশা ও রাতের গীতি, কত যে সুখের স্মৃতি ও দুঃখের প্রীতি বিদায় বেলায় আজিও রহিল বাকি। যা কিছু পেয়েছি যাহা কিছু গেল চুকে, চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে। যে মনি দুলিল যে ব্যথা বিঁধিল বুকে, ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা। পূর্ণের পদপরশ তাদের পরে। এখনো বিশেষ আসা যাওয়া শুরু হয়নি, তো এই সুযোগে আমি এটা করে নি, শেয়ার করে নি। হ্যাঁ, আমি একটু শেয়ার করে নিলাম। বাসন্তী সরকার এসছে, শুভ সন্ধ্যা। আরো দু একজন আসবে, তো ইতিমধ্যে এক মিনিট।
আরেকটি কবিতাই আমি নিবেদন করব, তারপরে আমি গৃহপ্রবেশ নাটকে চলে যাব। অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। এখন আমি বলেইছিলাম যে কবিতা বেশি বলবো না, আমি এখন গৃহপ্রবেশ নাটকের এতে যাব। গৃহপ্রবেশ নাটক সেই 70-এর দশকে 1976-এ শান্তিনিকেতনে অভিনীত হয়েছিল। আমি যতীনের চরিত্রে অভিনয় করেছিলাম। শান্তিনিকেতনের পাঠভবনের অধ্যাপক শ্রদ্ধেয় প্রসেনজিৎ সিংহ এটি পরিচালনা করেছিলেন। পাঠভবনের যেটি এখন অফিস, তার উপরের দোতলায় আমাদের রিহার্সাল হতো। যারা অভিনয় করেছিল তাদের মধ্যে গায়ত্রী চ্যাটার্জি মাসির চরিত্রে অভিনয় করেছিল, সম্বিত সিনহা ডাক্তারির চরিত্রে অভিনয় করেছিল, মধুমিতা দত্ত মুখার্জি সে হিমির চরিত্রে অভিনয় করেছিল, মধুমিতা মুখার্জি বলে একজন সে প্রতিবেশিনী চরিত্রে অভিনয় করেছিল। আরও দু একটি চরিত্র ছিল, যেমন অখিলের চরিত্র, সেগুলো এখন আমার শম্ভু, উজ্জ্বল, রুদ্র। তো অখিলের চরিত্র কে করেছিল এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি নাটকটি বিভিন্ন চরিত্র, প্রতিবেশিনী, হিমি, মণির চরিত্রে অভিনয় করেছিল স্বাতী মজুমদার। এগুলি আমি একটু অভিনয় করছি, কিছু কিছু জায়গা আমি একটু কম করে বলবো, কারণ পুরো নাটকটা তো একটু বড়। তো সেই জায়গাটা, প্রথম অঙ্ক, 2টি অঙ্কের নাটক। প্রথম অঙ্কে যতীনের পাশের ঘর, যতীন অসুস্থ, সে একটি বাড়ি তৈরি করছে, কিন্তু সেই বাড়িটি শেষ পর্যন্ত বন্ধক দিয়ে বাড়ি তৈরি করছে, এবং তার শরীরের অবস্থাও যেমন খারাপ, তার আর্থিক অবস্থাও খারাপ। মাসির কাছে সে মানুষ। শরীফুল আলম বাংলাদেশ থেকে বলছে, শুনছি তনুশ্রী বিশ্বাস শুনছে, সাবিত্রী নন্দী, বাসন্তী সরকার, এরা সকলে এসেছে। সকলকে আমার শুভেচ্ছা জানাই, এবং আরও যারা আসবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম, কারণ নাটক শুরু হলে আর আমি কথা বলতে পারবো না। প্রতিবেশিনী হিমি হচ্ছে যতীনের বোন, মণি হচ্ছে যতীনের স্ত্রী, মাসি ডাক্তার, অখিল সম্পর্কে ভাইপো মাসির, এরকম কয়েকটি, শম্ভু বাড়ির দেখাশোনা করে সে, এরকম কয়েকটি চরিত্র। গৃহপ্রবেশ, প্রতিবেশিনী এবং হিমির সংলাপ দিয়ে নাটক শুরু হচ্ছে। যতীন আজ কেমন আছে হিমি? ভালো না কায়েত পিসি। বলি খিদেটা তো আছে এখনো? না, 1 চামচ বাড়লিও সইছে না। আমি যা বলি একবার দেখোই না বাছা, আমার ঠাকুর জামায় ঠিক ওই রকম হয়েছিল জানো, ঠাকুরের কৃপায় খেতে পারত, খিদে ছিল বেশ, তাই রক্ষে। কিন্তু একটু পাশ ফিরতে গেলেই এই যতীনেরও তো ওই রকম পাঁজরের ব্যথা নাকি? না, ওর তো কোনো ব্যথা নেই। তা নাই রইল,
কিন্তু ঠাকুর জামাইও ঠিক এই রকম কত মাস ধরে শয্যাগত ছিল। তাই বলি বাছা, ওই ফরিদপুর থেকে আনিয়ে নে না সেই কপিলেশ্বর ঠাকুরের, যদি বলিস তো না হয় আমার ছেলে অতুলকে। তুমি একবার মাসিকে বলে দেখো, তিনি যদি, তোর মাসি, হ্যাঁ, সে তো গানেই আনে না, সে কি কিছু মানে? যদি মানতো তবে তার এমন দশা হয়? বলি হিমি, তোদের বউ তো যতীনের ঘরের দিক দিয়েও যায় না। না না, মাঝে মাঝে তো আমার কাছে থেকে কি হবে বাছা? হ্যাঁ, তোমরা যে বড় সাধ করে এমন রূপসী মেয়ে ঘরে আনলে, এখন দুঃখের দিনে তোমাদের পরিবউয়ের রূপ নিয়ে কি হবে বলো তো? এর চেয়ে যে কালো কুচ্ছিত। অমন করে বলো না কায়েত পিসি, আমাদের বউ ছেলে মানুষ। ও মা, ছেলে মানুষ বলিস কাকে? বয়স ভাঁড়িয়ে বিয়ে দিয়েছিল বলেই কি আমাদের চোখ নেই? হ্যাঁ, অমন ছেলে যতীন, তার কপালে এমন। ওই যে এই আসছে মনি। এসো বাছা, এসো এসো, ছাতে ছিলে বুঝি? হ্যাঁ, শিলেদের বাড়ির বর বেরিয়েছে, হ্যাঁ, তাই বুঝি দেখতে গিয়েছিলে? আহা হা, ছেলে মানুষ, দিনরাত রুগীর ঘরে কি? আমার টবের গাছে জল দিতে গিয়েছিলাম। ভালো কথা মনে করিয়ে দিলে। তোমার গোলাপের কলম আমাকে গোটা দুয়েক দিতে হবে জানো। অতুলের ভারী গাছের শখ, ঠিক তোমার মতো। তা দেব। আর শোনো বাছা, ওই তোমার গ্রামোফোন তো আজকাল আর ছৌ না, হ্যাঁ, যদি বলো তো ওটা না হয় নিজের খরচায় মেরামত করিয়ে তা নিয়ে যাও না। তোমাদের বউয়ের হাত খুব দরাজ, হবে না কেন? কত বড় ঘরের মেয়ে, হ্যাঁ, বড় লক্ষ্মী। ওই আসছেন তোমাদের মাসি, আমি যাই। এই যতীনের দরজা আগলেই বসেই আছেন, ব্যামোকে তো ঠেকাতে পারেন না, আমাদেরই ঠেকিয়ে রাখেন। যাই। কি খুঁজছো বৌদিদি? আমার কুকুর ছানাকে দুধ খাওয়াবার সেই পিরিচটা খুঁজছি। বৌমা, তোমার পায়ের শব্দের জন্য যতীন কান পেতে আছে তা জানো? এই সন্ধ্যের মুখে রুগীর ঘরে ঢুকে নিজের হাতে আলোটি জ্বেলে দাও, তার মন খুশি হোক। কি হলো? বলি, কথার একটা জবাব দাও। এখনই আমাদের যেই আসুক না কেন, তোমাকে তো বেশিক্ষণ থাকতে বলছি নে। এই তার মকরধ্বজ খাবার সময় হলো, তোমার জন্যই রেখে দিয়েছি। তুমি খলটা নিয়ে ওর পাঁচতলায় দাঁড়িয়ে আস্তে আস্তে মধু দিয়ে মেরে দাও, তারপরে ওষুধটা খাওয়া হলেই চলে এসো। আমি তো দুপুরবেলায় ওর ঘরে গিয়েছিলুম, তখন তো ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যের সময় ওই ঘরে ঢুকলে কেমন আমার ভয় করতে থাকে। কেন, তোর ভয় কিসের? ওই ঘরেই আমার শ্বশুরের মৃত্যু হয়েছিল কিনা সে আমার খুব মনে পড়ে। কেউ মরেনি, সমস্ত পৃথিবীতে এমন একটু জায়গা আছে। বলো না মাসি, বলো না, সত্যি বলছি, মরাকে আমি ভীষণ ভয় করি। আচ্ছা বাপু, দিনের বেলাতেই না হয় তুই এই আরেকটু ঘন ঘন। আমি চেষ্টা করেছি যেতে, কিন্তু আমার কেমন গা ছমছম করে। উনি আমার মুখের দিকে এমন একরকম করে চান, চোখ দুটো জল জল করতে থাকে। তাতে ভয়ের কথাটা কি? মনে হয় যেন উনি অনেক দূর থেকে আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেন এই পৃথিবীতে না। আচ্ছা বাপু, বাইরে থেকেই না হয় পত্তি টত্তিগুলো তৈরি করে দে। তুই মনে করে নিজের হাতে কিছু করেছিস শুনলে সেও তবু কতকটা। মাসি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি দিনরাত এইসব রোগের কাজ নিয়ে নাড়াচাড়া করতে পারবো না। একবার জিজ্ঞাসা করি, তুই নিজে যদি কখনো শক্ত ব্যামোয় পড়িস তাহলে? কখনো তো ব্যামো হয়েছে তা মনে পড়ে না। কন্যগড়ে বাগানে থাকতে একবার জ্বর হয়েছিল, মা আমাকে ঘরে বন্ধ করে রেখেছিলেন। আমি লুকিয়ে পালিয়ে একটা পচা পুকুরে চান করে এলুম। সবাই ভাবলে নিমোনিয়া হবে, কিচ্ছু হলো না। সেই দিনই জ্বর ছেড়ে গেল। তোদের বাড়িতে কারো কি কখনো বিপদ আপদ কিছু ঘটেনি? আমি তো কখনো দেখিনি। এই বাড়িতে এসে প্রথম মৃত্যু দেখলুম। কেবল ইচ্ছে করছে ছাড়া পাই, কোথাও চলে যাই। মালিশের গন্ধ পেলে মনে হয় বাতাসকে যেন হাসপাতালের ভূতে পেয়েছে। তোর যদি এমনি মেজাজ হয় তাহলে তোকে নিয়ে সংসারে, জানিনি, আমাকে তোমাদের বাগানের মালি করে দাও না, সে আমি ঠিক পারবো। মাসি, তেতলার ঘরের সব পাথর বসানো হয়ে গেছে? হ্যাঁ, কাল হয়ে গেছে সব। যাক, এতদিন পরে শেষ হয়ে গেল। আমার কতকালের ঘর বাঁধা সারা হলো,
আমার কত দিনের স্বপ্ন। কত লোক দেখতে আসছে তোর এই বাড়িটা যতীন। তারা বাইরে থেকে দেখছে, আমি ভিতরে থেকে যা দেখতে পাচ্ছি তা এখনো শেষ হয়নি, কোনো কালে শেষ হবে না। কল্পলোকের শেষ পাথরটি বসিয়ে আজ পর্যন্ত কোন শিল্পী বলেছে এইবার আমার সাঙ্গ হলো? বিশ্বের সৃষ্টিকর্তাও বলতে পারেননি, তারও কাজ চলছে যতীন। কিন্তু আর না বাবা, এইবার তুই একটু ঘুমো। না মাসি, আজ তুমি আমাকে সকাল সকাল ঘুমোতে বলো না। কিন্তু ডাক্তার, থাক ডাক্তার, আজ আমার জগৎ তৈরি হয়ে গেল, আজ আমি ঘুমোবো না। আজ বাড়ির সব আলোগুলো জ্বেলে দাও মাসি। মণি কোথায়? তাকে একবার, তাকে সেই তেতালার নতুন ঘরটায় ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এ তোমার মাথায় কি করে এলো? ভারী চমৎকার। দরজার দুধারে মঙ্গল ঘট দিয়েছ? হ্যাঁ দিয়েছি বই কি। আর মেঝেতে পদ্ম ফুলের আলপনা, সে আর বলতে। একবার কোনো রকম করে ধরাধরি করে আমাকে সেখানে নিয়ে যেতে পারো মাসি? একবার কেবল দেখে আসি আমার মনি আপন তৈরি ঘরের মাঝখানটিতে বসে। না যতীন, সে কিছুতেই হতে পারে না, ডাক্তার ভারী রাগ করবে। আমি মনে মনে ছবিটা দেখতে পাচ্ছি। কোন শাড়িটা পরেছে? সেই বিয়ের লাল শাড়িটা। আমার এই বাড়ির নাম কি হবে জানো মাসি? কি বলতো? মণি সৌধ। বেশ নামটি। তুমি এর সবটার মানে বুঝতে পারছো না মাসি। না, সবটা হয়তো পারছি নে। সৌধ বলতে কেবল বাড়ি বুঝলে চলবে না, ওর মধ্যে সুধা আছে। তা আছে যতীন, এ তো কেবল টাকা দিয়ে তৈরি হয়নি, তোর মনের সুধা এতে ঢেলেছিস। তোমরা হয়তো শুনলে হাসবে। না না, হাসবো কেন যতীন? বল বল, কি বলছিলি? আমি আজ বুঝতে পারছি তাজমহল তৈরি করে শাহজাহান কি সান্ত্বনা পেয়েছিলেন। সে সান্ত্বনা তার মৃত্যুকেও অতিক্রম করে আজ পর্যন্ত। আর কথা কোস নে যতীন, ঘুমোতে না চাস ঘুমোস নে, কিন্তু চুপ করে একটু ভাব না হয়। মণি তার সেই বিয়ের লাল বেনারসি পরেছে। হাসতাকে একবার। ডাক্তার যে বারণ করেছে যতীন। ডাক্তার ভাবে পাছে আমার, তোমার জন্যে নয়, মনির জন্যেই। ওকে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ওর ভিতরটাতে হ্যাঁ হ্যাঁ দুর্বলতা আছে। ডাক্তার বললে বুঝি? আহা বেচারা, তাহলে সাবধান হয়েও। কাজ নেই, রুগীর ঘর দূরে দূরে থাকাই ভালো। ও আসতে পেলে বাঁচে, কিন্তু আমরা। না না না, কাজ নেই, কাজ নেই মাসি। ওই শেলফের উপর অ্যালবামটা আছে, আমাকে দিতে পারো? তোমাকে তাজমহলের কথা বলছিলুম। এখন মনে হচ্ছে যেন সেই শাহজাহানের মতোই হলো। আমি ক্ষীণ জীবনের এপারে, সে পূর্ণ জীবনের ওপারে, অনেক দূরে, আর তার নাগাল পাওয়া যায় না। যেমন সেই সম্রাটের মমতাজ, তাকেই নিবেদন করে দিলুম আমার এই বাড়িটি, আমার এই তাজমহল। এরই মধ্যে সে আছে, চিরকাল থাকবে, অথচ আমার চোখের কাছে সে নেই। ও যতীন, আর কেন কথা বলছিস? একবার একটু থাম, ঘুমের ওষুধটা এনে দি। না মাসি না, আজ ঘুম নয়। আমি জেগে থেকে কিছু কিছু পাই, ঘুমের মধ্যে আরো সব হারিয়ে যায়। মাসি, তোমার কাছে কেবলই আমি মনির কথা বলি, কিছু মনে করো না তো? কিছু না যতীন, কত ভালো লাগে বলতে পারিনি। জানিস কার কথা মনে পড়ে? কার কথা? তোর মায়ের। এমনি করে যে একদিন তারও মনের কথা আমাকে শুনতে হতো। তোর বাবা তখন আমাদের বাড়িতে থেকে মেডিকেল কলেজে পড়তেন। তোর মায়ের সেদিনকার মনের কথা আমি ছাড়া বাড়িতে কেউ জানতো না। বাবা যখন বিয়ের জন্যে অন্য পাত্র জুটিয়ে আনলেন, তখন আমি তো তাকে, হ্যাঁ সে তো তোমার কাছে শুনেছি, মাকে বুঝি দাদামশাই কিছুতেই পারলেন না, শেষকালে বাবার সঙ্গেই বিয়ে দিতে হলো। সেদিনের কথা কল্পনা করতে এত আনন্দ হয়। তোর মায়ের ভালোবাসা, সে যে তপস্যা ছিল। 5 বৎসর ধরে তার হোমের আগুন জ্বলল, তারপরে সে বর পেলে। যতীন, তোর মধ্যে সেই আগুনই আমি দেখি, আর অবাক হয়ে ভাবি। মা তার হোমের আগুন
আমার রক্তের মধ্যে ঢেলে দিয়ে গেছেন। আমার তপস্যাতেও বর পাবো মাসি, আমার তপস্যাতেও বর পাবো। কি জানি মনে হচ্ছে সেই বর পাবার সময় আমার খুব কাছে এসেছে। ওই যে ওই বাঁশি কোথায় বাজছে মাসি? বিয়ের সানাই, আজ যে বিয়ের লগ্ন। কি আশ্চর্য, আজই তো মনি লাল বেনারসি পরেছে। জীবনে বিয়ের লগ্ন বারে বারে আসে। আজ আলোগুলো সব জ্বালাতে বলে দাও না মাসি। দেউড়ি থেকে আরম্ভ করে চোখে বেশি আলো লাগলে ঘুমোতে পারবি না যে যতীন, কোনো ক্ষতি হবে না। জেগে থেকে ঘুমের চেয়ে বেশি শান্তি পাবো। জানো মাসি, মন্দির হলো সারা, এখন হবে দেবী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। আমি বেঁচে থাকতে থাকতে যে এতটা হতে পারবে আমি মনেও করিনি। আমি ঘরে থাকলে তো কথা থামবে না। আমি যাই, ঘুমোতে না চাস অন্তত চুপ করে থাক। আচ্ছা, বাড়ির যে প্ল্যান করেছিলুম সেইটি আমাকে দিয়ে যাও। আর আমার সেই খেলাঘরের বাক্সটা। খেলাঘর বলতে গিয়ে সেই গানটা মনে পড়ে গেল, হিমি হিমি। ব্যস্ত হোস নে যতীন, আমি ডেকে দিচ্ছি। কি দাদা? এই গানটা গাবন, সেই যে খেলাঘর। খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি। গান হচ্ছে, বেশ বেশ, খুব ভালো, ওষুধের চেয়ে ভালো। এই যতীন, মনটা খুশি রাখো, সব ঠিক হয়ে যাবে। 95-এর চেয়ে কম বাঁচা একটা মস্ত অপরাধ, ফাঁসির যোগ্য। মন আমার খুব খুশি আছে। জানেন ডাক্তারবাবু, এই এতদিন পরে আমার বাড়ি তৈরি শেষ হয়ে গেল। আর সব আমার নিজেরই প্ল্যান। এই তো চাই, এই তো চাই, নিজের তৈরি বাড়িতে নিজে বাস করলে তবে সেটা মাপসই হয়। আসলে পৈতৃক বাড়িও ভাড়াটে বাড়ি, নিজের নয়। তোমার বাবা আমার ক্লাস ফ্রেন্ড ছিল। প্রাণটা ছাড়া পূর্বপুরুষের বলে কোনো বালাই কেদারের ছিল না। নিজের যা কিছু নিজে দেখতে দেখতে গড়ে তুললে সে কি কম আনন্দ? হ্যাঁ, তার শ্বশুরের সম্পত্তি রাগ করে নিলেই না। তুমিও নিজের বাসা নিজে বেঁধে তুললে, সেও খুশির কথা বই কি। ভারী খুশিতে আছি ডাক্তারবাবু। বেশ বেশ বেশ, এবার গৃহপ্রবেশ হোক, আমাদের খাওয়াটাও। অমন শুয়ে পড়ে থাকলে তো হবে না। আমার আজ মনে হচ্ছে গৃহপ্রবেশ হবে। একবার পাঁজিটা দেখে নেব। যেদিন প্রথম শুভ দিন সেই দিনই। বেশ বেশ, পাঁজি নয় বাবা, সব মনের উপর নির্ভর করে, বুঝেছ? মন যখনই শুভ দিন ঠিক করে দেবে তখনই শুভ দিন আসবে। মন আমার বলছে শুভ দিন এলো। তাই তো হিমিকে ডেকে গান শুনছি। গৃহপ্রবেশের সানাই যেন আজ শরতের আকাশে বাজতে আরম্ভ করেছে। বাজুক বাজুক বাজুক, ততক্ষণ নাড়িটা দেখি। বুকটা পরীক্ষা করে নিই দেখি। সন্দেশ মেঠাই ফরমাস দেবার আগে এসব বাজে উৎপাতগুলো চুকিয়ে দেওয়া যাক। কি বলো বাবা? নাড়ি যাই হোক না কেন, তাতে কি এসে যায়? কিচ্ছু না, কিচ্ছু না। মন বোলাবার জন্য ওগুলো করতে হয়। আমরা ধন্বন্তরীর মুখোশটা পরে রুগীর বুকে, পিঠে, পেটে, পকেটে কষে হাত বোলাই। জম বসে বসে হাসে। স্বয়ং ডাক্তার ছাড়া জমের গাম্ভীর্য কেউ টালাতে পারে না। হিমিমা, তুমি পাশের ঘরে যাও, হ্যাঁ, গিয়ে গান করো, পাখির মতো গান করো। আমি একটা বই লিখতে বসেছি জানো, তাতে বুঝিয়ে দেব গানের ঢেউ এলে বাতাস থেকে ব্যাম কিরকম ভেসে ভেসে চলে যায়। ব্যায়ামগুলো সব বেসুর কিনা, ওরা সব বেতালা বেতালের দল, শরীরের তাল কাটিয়ে দেয়। জামা, বেশ একটু গলা তুলে গান করিস, কেমন? কোনটা গাবু দাদা? সেই নূতন বিয়ের গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক হবে। আজ একটা লগ্ন আছে বটে, পথে 3টে বিয়ের দল পার করে তবে আসতে হলো, তাই তো দেরি হয়ে গেল। বাজরে বাঁশরি বাজো বাজো।
যেটা সত্যি সেটা ভালোই, যে দুঃখ পেতেই হবে সেটা স্বীকার করাই চাই। ভুলিয়ে দুঃখ বাঁচাতে গেলে দুঃখ বাড়িয়েই তোলা হয়। ডাক্তার, এত কথা কেন বলছো? আমি বলছি আপনাকে প্রস্তুত হতে হবে। ডাক্তার, তুমি কি আমাকে কেবল এ দুটো মুখের কথা বলেই প্রস্তুত করবে ভাবছো? আমার যখন 18 বছর বয়স তখন থেকে ভগবান স্বয়ং আমাকে প্রস্তুত করছেন, যেমন করে পাঁজা পুড়িয়ে ইট প্রস্তুত করে। আমার সর্বনাশের গোড়া বাঁধা হয়েছে অনেক দিন, এখন কেবল সব শেষের টুকুই বাকি আছে। বিধাতা আমাকে যা কিছু বলবার খুবই স্পষ্ট করে বলেছেন, তুমি আমাকে ঘুরিয়ে বলছো কেন? যতীনের আর আশা নেই, আর অল্প কয়দিন মাত্র। জেনে রাখলুম, সেই শেষ কদিনে সংসারের কাজ চুকিয়ে দিই, তারপরে ঠাকুর যদি দয়া করেন ছুটির দিনে তার নিজের কাজে ভর্তি করে নেবেন। ওষুধ কিছু বদল করে দেওয়া গেল, এখন সর্বদা ওর মনটাকে প্রফুল্ল রাখা চাই। মনের চেয়ে ডাক্তার নেই। মন, হায় রে, তা আমি যা পারি তা করব। আপনার বৌমাকে মাঝে মাঝে রোগীর কাছে যেতে দেবেন। আমার মনে হয় যেন আপনারা ওকে একটু বেশি ঠেকিয়ে রাখেন। হাজার হোক ছেলে মানুষ, রুগীর সেবার চাপ কি সইতে পারে? তা বললে তো চলবে না। আপনিও ওর পরে একটু অন্যায় করেন দেখেছি। বৌমার খুব মনের জোর আছে, এত বড় ভাবনা মাথার উপর ঝুলছে, কিন্তু ভেঙে পড়েননি তো। তবু ভিতরে ভিতরে তো একটা, আমরা ডাক্তার রোগীর দুঃখটাই জানি, নিরোগীর দুঃখ ভাববার জিনিস নয়। বৌমাকে বরঞ্চ আমার কাছে ডেকে দিন, আমি নিজে তাকে বলে দিয়ে যাচ্ছি। না না না, তার দরকার নেই। সে আমি তাকে, দেখুন, আমাদের ব্যবসায় মানুষের চরিত্র অনেকটা বুঝে নেবার অনেক সুবিধা আছে। এটা জেনেছি যে বউয়ের উপরে শাশুড়ির যে একটা স্বাভাবিক রিশ থাকে, ঘোর বিপদের দিনেও সে যেন মরতে চায় না। বউ ছেলের সেবা করে তার মন পাবে, এ তার কিছুতেই, কথাটা মিথ্যে নয়। তা রিশ থাকতেও পারে, মনের মধ্যে কত পাপ লুকিয়ে থাকে অন্তর্যামী ছাড়া আর কে জানে। শুধু বোনপো কেন, বউয়ের প্রতিও তো একটা কর্তব্য আছে। নিজের মন দিয়েই ভেবে দেখুন না তার মনটা কিরকম হচ্ছে। বেচারা নিশ্চয়ই ঘরে আসবার জন্য ছটফট করে সারা হলো। বিবেচনা শক্তি কম, অতটা ভেবে দেখিনি তো। দেখুন, আমি ঠোঁটকাটা মানুষ, উচিত কথা বলতে আমার মুখে বাঁধে না। কিছু মনে করবেন না। মনে করব কেন ডাক্তার? অন্যায় কোথাও থাকে যদি, নিন্দে না হলে তার শোধন হবে কি করে? তা তোমার কথা মনে রইল, কোনো ত্রুটি হবে না। এই যে হিমি, এসেছিস? আহ, বাঁচলুম। সেই ফটোটা কোথাও খুঁজে পাচ্ছি না রে, তুই একবার দেখ না বোন। কোন ফটো দাদা? সেই যে বোটানিক্যাল গার্ডেনে মনির সঙ্গে গাছতলায় আমার যে ছবি তোলা হয়েছিল, সেটা তো তোমারই অ্যালবামে ছিল। এই যে খানিক আগে অ্যালবাম থেকে খুলে নিয়েছি, বিছানার মধ্যেই কোথাও আছে কিংবা নিচে পড়ে গেছে। এই তো দাদা, বালিশের নিচে। হ্যাঁ, মনে হয় যেন আর জন্মের কথা। সেই নিম গাছের তলা, মণি পরেছিল কুশমি রঙের শাড়ি, খোঁপাটা ঘাড়ের কাছে নিচু করে বাঁধা। মনে আছে হিমি, কোথা থেকে একটা বউ কথা কাউ ডেকে ডেকে অস্থির হচ্ছিল। নদীতে জোয়ার এসেছে, সে কি হাওয়া, আর ঝাউ গাছের ডালে ডালে কি ঝরঝরানি শব্দ। মণি ঝাউয়ের ফলগুলো কুড়িয়ে তার ছাল ছাড়িয়ে শুকছিল। বলে, আমার এই গন্ধ খুব ভালো লাগে। তার যে কি ভালো লাগে না তা জানি নে। তারই ভালো লাগার ভিতর দিয়ে এই পৃথিবীটা আমি অনেক ভোগ করেছি। সেদিন যেটা গেয়েছিলি, সেই গানটি গাতো হিমি, লক্ষ্মী মেয়ে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। যৌবন সরসিনী রে, মিলন শত দল, যৌবন সরসিনী রে। সেদিন গাছের তলা কথা কয়ে উঠেছিল হিমি। আজ এই দেয়ালের মধ্যে সমস্ত পৃথিবী একেবারে চুপ। ওই দেয়ালগুলো তার ফ্যাকাশে ঠোঁটের মতো। হিমি, আলোটা আর একটু কম করে দে।
এপারে গাছে গাছে কত রকমের সবুজের উচ্ছ্বাস আকাশে ছড়িয়ে পড়েছে, আর ওপারে কলের চিমনি থেকে ধোঁয়াগুলো পাক দিয়ে আকাশে উঠছে। তারও কি সুন্দর রং, আর কি সুন্দর ডৌল, সবই ভালো লাগছিল। আর তোদের সেই কুকুরটা জলে মণি বারবার গোলা ফেলে দিচ্ছিল, আর সে সাঁতার দিয়ে। দাদা, তুমি কিন্তু আর কথা কইও না। আচ্ছা, কব না, আমি চোখ বুজে শুনবো সেই ঝাউ গাছের ঝরঝর শব্দ। কিন্তু হিমি, তুই আজ গাইলি, ও যেন ঠিক তেমন, কে জানে। আরেকটু অন্ধকার হয়ে আসুক, আপনা আপনি শুনতে পাবো। ধীরে বও সমীরণ সবেদন পরশন, ধীরে বও। আচ্ছা, তুই যা, ছবিটা কোথায় রাখলুম বলতো? আচ্ছা, এই কেন ডেকে পাঠিয়েছ কাকি? বাবা অখিল, তুই তো উকিল, তোকে একটা কিছু করে দিতেই হচ্ছে। তারা তো সবুর করতে পারবে না, ডিক্রি করেছে, এখন জারি করবার জন্যে বেশি দিন সবুর করতে হবে না বাছা। তারা তোরই মক্কেল, একটু বুঝিয়ে বলিস। ডাক্তার বলেছে, ডাক্তার আরো একবার বলেছিল কিনা, এবার তারা আর বিশ্বাস করতে চাচ্ছে না। বাড়ি বন্ধক রেখে বাড়ি তৈরি করা যতীনের একই রকম বুদ্ধি হলো। ওর দোষ নেই বাছা, ওর বুদ্ধির মনি বসেছে শনি হয়ে। ভেবেছিল ওর মনিকে ওর ওই আলেয়ার আলোকে ইটের বেড়া দিয়ে ধরে রাখবে, বুঝেছিস? ওর তো নগদ টাকা কিছু ছিল, সমস্ত ওই পাটের ব্যবসায় ফেলেছে। যতীনের পাটের ব্যবসা, হ্যাঁ, কলম দিয়ে লাঙল চাষ, হাসবো না কাঁদবো? অসাধ্য রকম করতে বসেছিল। ভেবেছিল পাট বেচা কেনা করে তাড়াতাড়ি মুনাফা হবে। আকাশ থেকে মাছি যেমন ঘায়ের খবর পায়, সর্বনাশের একটু গন্ধ পেলেই কোথা থেকে সব কুমন্ত্রী এসে জোটে। সর্বনাশ, এখন বাজার এমন যে ক্ষেতের পাট চাষিদের কাটবার খরচ পোষাচ্ছে না। থাক, আর বলিস নে, ভাববারও আর দরকার নেই। দিন ফুরিয়ে এলো। কাকি, পাওনাদার বোধহয় ওর পাটের ব্যবসার খবর পেয়েছে। দিন ফুরিয়ে এলো, বুঝেছে অনেক শকুনি জমবে, তাই তাড়াতাড়ি নিজের পাওনা আদায় করবার জোগাড় করছে। ওরে অখিল, এ কটা দিন সবুর করতে বল। জমদূতের সঙ্গে আদালতের পেয়াদা যেন পাল্লা দিতে না আসে। না হয় নিয়ে চল আমাকে তোর মক্কেলের কাছে। আমি বামুনের মেয়ে, তার পায়ে মাথা খুঁড়ে আসি গে। আচ্ছা, তাদের সঙ্গে একবার কথা কইয়ে দেখি, যদি দরকার হয় তোমাকে হয়তো যেতে হবে। একবার যতীনের সঙ্গে দেখা করে যাই। না, তোকে দেখলেই ওর ব্যবসার কথা মনে পড়ে যাবে। আচ্ছা, ও যে মনির নামে অনেক টাকা লাইফ ইন্স্যুর করেছিল, তার কি হলো? সে আমি যেমন করে হোক টিকিয়ে রেখেছি। আমার যা কিছু ছিল তাতেই তো গেল, আর এই ডাক্তার খরচে। যতীনকে তো বাঁচাতে পারবো না, যতীনের এই দানটিকে বাঁচাতে পারলুম। আমার মনে এই সুখ থাকবে। দেখো কাকি, আমি সত্যি কথা বলি, ওর পরে আমার একটুও দয়া হয় না। এত বড় বাদশাই বোকামি, কিন্তু ওর পরে ভগবানের দয়া কত একবার দেখ। সমস্ত প্রাণ দিয়ে ও এই বাড়িটি তৈরি করতে বসেছিল। শেষ হলো না বটে, কিন্তু ওর খেলার সাথে ভাঙা খেলনা কুড়িয়ে ওকে নিয়ে সঙ্গেই যাচ্ছেন। আর কোন খেলায় নিমন্ত্রণ পড়েছে কে জানে। কাকি, আমাদের আইনের বইয়ে ভাগ্যে তোমাদের খেলার কথাটা কোথাও লেখেনি, তাই অন্য করে দুটো খেতে পাচ্ছি, নইলে ওই রকমই খেয়ালের হাওয়ায় একেবারে দেউলের ঘাটে গিয়ে মরতুম। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে নাকি? তোমার জেঠতো তো ভাই অনাথকে দেখলুম। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন। বেশ তো বাছা, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব, আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে ইচ্ছে করে। ও মা, সে কি কথা? যতীনকে একলা ফেলে চলে যাবে? ফিরতে আমার খুব বেশি দেরি হবে না। খুব বেশি দেরি কিনা তা কে বলতে পারে মা? সময় কি আমাদের হাতে? চোখের এক পলকে দেরি হয়ে যায়। 3 ভাইয়ের পরে বড় আদরের মেয়ে, ধুম করে অন্নপ্রাশন হবে। আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব
বাছা, বুঝতে পারিনি, কান্নার সাত সমুদ্রে ঘেরা যাদের প্রাণ, তোমার মাও তো সেই মায়েরই জাত, তবু তিনি মানুষের এত বড় ব্যথা বোঝেন না, ঘন ঘন কেবলই তোমাকে ডেকে ডেকে নিয়ে যান। দেখো মাসি, তুমি আমার মাকে খোঁটা দিয়ে কথা কইও না বলছি, তবু যদি আপন শাশুড়ি হতে তাহলেও নয় সহ্য করতুম, কিন্তু আচ্ছা মনি, অপরাধ হয়েছে, আমাকে মাপ করো। আমি শাশুড়ি হয়ে তোমাকে কিছু বলছি নে, আমি একজন সামান্য মেয়ে মানুষের মতোই মিনতি করছি, যতীনের এই সময়ে তুমি যেও না, যদি যাও তোমার বাবা রাগ করবেন, সে আমি নিশ্চয় জানি। তা জানি, তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি, এই কথা বলো যে আমি গেলে বিশেষ কোনো, তুমি গেলে কোনো ক্ষতিই নেই, সে কি আমি জানি নে, কিন্তু তোমার বাপকে যদি লিখতে হয়, আমার মনে যা আছে খুলেই লিখব। আচ্ছা বেশ, তোমাকে লিখতে হবে না, আমি ওকে গিয়ে বললেই উনি, দেখো বউ, অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না। আচ্ছা থাক তোমাদের চিঠি, বাপের বাড়ি যাব তার এত হাঙ্গামা কিসের? উনি যখন জার্মানিতে পড়তে যেতে চেয়েছিলেন তখনই তো পাসপোর্টের দরকার হয়েছিল, আমার বাপের বাড়ি জার্মানি নাকি? আচ্ছা আচ্ছা, অত চেঁচিয়ে কথা কয়ো না, ওই বুঝি আমাকে ডাকছে, যাই যতীন, কি জানি শুনতে পেয়েছে কিনা। আমাকে ডাকছিলে যতীন? হ্যাঁ মাসি, শুয়ে শুয়ে ভাবছিলুম, উপায় নেই, আমি তো বন্দি, অসুখের জাল দিয়ে জড়ানো, দেয়াল দিয়ে ঘেরা, সঙ্গে সঙ্গে মনিকে কেন এমন বেঁধে রাখি? কি যে বলিস যতীন, তার ঠিক নেই, তোর সঙ্গে যে ওর জীবন বাঁধা, তুই খালাস দিতে চাইলেই কি ওর বাঁধন খসবে? একদিন ছিল যখন স্ত্রী সহমরণে যেত, সে অন্যায় তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু মনির আজ এ যে পলে পলে সহমরণ, বেঁচে থেকে সহমরণ, মনে করে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে মাসি, এর থেকে ওকে মুক্তি দাও মাসি, ওকে মুক্তি দাও। আজ এমন কথা হঠাৎ কেন বলছিস যতীন? স্বপ্নের ঘোরে এক কথা আর হয়ে তোর কানে পৌঁছেছিল নাকি? না না, অনেকক্ষণ ধরে ভাবছিলুম, ঝাউ গাছের ঝরঝর শব্দ, নদীতে জোয়ার, দূরে বউ কথা কও পাখির ডাক, মনে পড়ছিল মনির সেই কুশমি রঙের শাড়ি, আর কুকুরের সঙ্গে দেখভাল খেলা, কুকুরের সঙ্গে খেলা, আর বিনা কারণে হাসি, ওর দুরন্ত প্রাণ এই মরা দেয়ালগুলোর মধ্যে কেন? দাও ছুটি ওকে মাসি, ছুটি দাও, কতদিন এ বাড়িতে ওর হাসিই শুনতে পাইনি, ওর স্রোতে নবীন জোয়ার, সে কি এসব ওষুধের শিশি আর রুগীর পথ্যের বাঁধ বেঁধে আটকে দেবে? আমার মনে হচ্ছে অন্যায়, ভারী অন্যায় মাসি, ভারী অন্যায়। কিচ্ছু অন্যায় না, একটু অন্যায় না, যার প্রাণ আছে সেই তো প্রাণ দিতে পারে। বসন্ত ভরা মেঘের, উঠে বসিস নে যতীন, শো শো, অমন ছটফট করতে নেই বাছা, কোথায় মনিকে পাঠাতে চাস বল, আমি বুঝতে পারছি না। না হয় মনিকে ওর বাপের বাড়ি, ভুলে যাচ্ছি, ওর বাবা এখন কোথায়? সীতারামপুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীতারামপুরে, সে খোলা জায়গা, সেখানে ওকে পাঠিয়ে দাও। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তার কি বলেছে সে কথা কি তা সে নাই জানলে, চোখে তো দেখতে পাচ্ছে, সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমনি একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে অস্থির। সত্যি মাসি, কাঁদলে? সত্যি, তুমি দেখেছো? যতীন উঠিস নে, উঠিস নে, শো শো, শুয়ে থাক। ওই চা, ভাড়ার ঘর বন্ধ করতে ভুলে গেছি, এখনই ঘরে কুকুর ঢুকবে, আমি যাই, তুমি একটু ঘুমাও যতীন। আমি এইবার ঠিক ঘুমোবো, তুমি ভেবো না, কেবল একটা কথা, গৃহপ্রবেশের শুভ দিনটা ঠিক করে দাও। কি বলছিস যতীন, তোর এই অবস্থায়? তোমরা বিশ্বাস করতে পারো না মাসি, আমার মন বলছে গৃহপ্রবেশের দিন এলো বলে আমি যেতে পারবো, নিশ্চয় যেতে পারবো। এই বেলা থেকে সব প্রস্তুত করোগে, তখন যেন আবার দেরি না হয়। তা হবে হবে, কিছু ভাবিস নে, মনিকেও এই বেলা বলে রাখো, তারও তো কাজ আছে। আছে বই কি যতীন, আছে, তুমি আমাদের দুজনকে বরণ করে নেবে। আচ্ছা মাসি, একটা প্রশ্ন মনে আসে,
ভয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। তুমি বলতে পারো পাটের বাজার কি এর মধ্যে চড়েছে? ঠিক তো জানি নে, অখিল কি যেন বলছিল। তাহলে আমারে বাড়ি এক মুহূর্তে হয়ে যাবে মরীচিকা। ওই যে আমাদের আড়তের গোমস্তা, নরহরি নরহরি। যতীন, চেঁচিও না, মাথা খাও, চেঁচিও না, স্থির হয়ে শোও। আমি যাচ্ছি, ওর সঙ্গে কথা কয়ে আসছি। আমার ভয় হচ্ছে যেন মাসি, যদি বাজার খারাপই হয় তুমি অখিলকে বলে কোনো রকম করে। আচ্ছা, অখিলের সঙ্গে কথা বলবো। তুই এখন জানো মাসি, আমি যে টাকা ধার নিয়েছিলাম সে অখিলেরই টাকা, অন্যের নাম করে। আমিও তাই আন্দাজ করেছি। কিন্তু দেখো, নরহরিকে তুমি আমার কাছে আসতে দিও না। আমার ভয় হচ্ছে পাছে কি বলে বসে, আমি সইতে পারবো না। তুমি ওকে অখিলের কাছে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি। তোমার কাছে পাঁজিটা যদি থাকে আমাকে পাঠিয়ে দিও তো। এখন পাঁজি থাক, তুই ঘুমোতো। মণি বাপের বাড়ি যাবার জন্য কাঁদলে ভারী আশ্চর্য ঠেকছে। এতই বা আশ্চর্য কিসের? ও যে সেই অমরাবতীর উর্বশী, যেখানে মৃত্যুর ছায়া নেই। ওকে তোমরা করে তুলতে চাও প্রাইভেট হাসপাতালের নার্স। যতীন, ওকে কি তুই কেবল ছবির মতোই দেখবি, দেয়ালে টাঙিয়ে রাখবার? তাতে দোষ কি? ছবি পৃথিবীতে বড় দুর্লভ। দেখার জিনিসকে দেখতে পাবার সৌভাগ্য কি কম? তা হোক, তুমি বলেছিলে মণি কেঁদেছিল। লক্ষ্মীর আসন পদ্ম, সেও দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুগন্ধে বাতাসকে কাঁদিয়ে দেয়। মেয়ে মানুষ যদি সেবা করতে না পারলে, তাহলে শাহজাহানের ঘরে ঘরকন্না করবার ঢের লোক ছিল। তাদের সকলের মধ্যে কেবল একজনকে তিনি দেখেছিলেন যার কিছুই করবার দরকার ছিল না, নইলে তাজমহল তার মনেই আসতো না। তাজমহলেরও কোনো দরকার নেই মাসি। আমি সেরে উঠলেই আবার এই বাড়িটি নিয়ে পড়ব। যতদিন বেঁচে থাকি এই বাড়িটিকে সম্পূর্ণ করে তোলাই আমার একমাত্র কাজ হবে। আমার এই মণি সৌধ, বিধাতার স্বপ্নকে যে আমি চোখে দেখলুম, আমার স্বপ্নকে সাজিয়ে তুলে কেবল সেই খবরটি রেখে যেতে চাই। মাসি, তুমি হয়তো আমার কথা ঠিক বুঝতে পারছো না। তা সত্যি বলছি বাবা, তোদের এই পুরুষ মানুষের কথা আমি ঠিক বুঝিনি। এই জানলাটা আর একটু খুলে দাও। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলে দিচ্ছি। ওই দেখো অনাদি অন্ধকারের সমস্ত চোখের জলের ফোঁটা তারা হয়ে রইল। হিমি কোথায় মাসি? সে কি ঘুমোতে গেছে? না, এখনো বেশি রাত হয়নি। ও হিমি, শুনে যা। আমাকে গাইতে বারণ করেছে বলেই বারে বারে তোকে ডাকতে হয়। কিছু মনে করিস নে বোন। না দাদা, তুমি তো জানো আমার গাইতে কত ভালো লাগে। কোন গানটা শুনতে চাও বলো? সেই যে আমার মন চেয়ে রয়। আমার মন চেয়ে রয় মনে মনে, হ্যারে মাধুরী। আমার নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি। আমার মন চেয়ে রয় মনে মনে, হ্যারে মাধুরী। মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছো মনির মন চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি। কিন্তু দেখো না বাবা, ভুল বুঝেছিলুম। সময় হলেই মানুষকে চেনা যায়। তুমি মনে করেছিলে মনিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই তার উপরে রাগ করতে। কিন্তু সুখ জিনিসটি এ তারাগুলির মতো অন্ধকারের ফাঁকে ফাঁকে দেখা দেয়। জীবনের ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি? আমার যা পাবার তা তো পেয়েছি, কিছু বলবার নেই। কিন্তু মাসি, ওর তো অল্প বয়স, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসের? আমরাও তো বাছা ওই বয়সেই
দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে দিয়ে অন্তরের দিকে টেনে এনেছি, তাতে ক্ষতি হয়েছে কি? তাও বলি, সুখেরই বা এত বেশি দরকার কিসের? যখন থেকে শুনেছি মনি কেঁদেছে, তখন থেকেই বুঝেছি ওর মন জেগেছে। ওকে একবার ডেকে দাও। মাসি দুপুরবেলা একবার এসেছিল, তখন দিনের প্রথম আলো দেখে হঠাৎ মনে হলো ওর মধ্যে ছায়া একটুও কোথাও নেই। একবার এই সন্ধ্যের অন্ধকারে দেখতে দাও, হয়তো ওর ভিতরের সেই চোখের জলটুকু দেখতে পাবো। যখন থেকে শুনেছি মনি কাঁদছে, তখন থেকেই বুঝেছি ওর মন জেগেছে। তোমার কাছে ওর ভালোবাসা ঘোমটা খুলতে এখনো লজ্জা পায়, তাই ওর যত কান্না সবই আড়ালে। আচ্ছা থাক থাক, না হয় আড়ালেই থাক, কিন্তু সেই আড়ালের খবরটি মাসি তুমি আমাকে দিয়ে যেও। কেননা যখন তার আড়ালটি সরে যাবে, তখন হয়তো, আজ কিন্তু সন্ধেবেলায় আমি তার সঙ্গে বিশেষ করে একটু কথা বলতে চাই। কি তোর এমন বিশেষ কথা আছে বলতো? আমার মণিসৌধ তৈরি শেষ হয়ে গেলে সেই খবরটা আপন মুখে তাকে দিতে চাই। গৃহপ্রবেশ আমার নয়, গৃহপ্রবেশ তাকেই করতে হবে। তার জন্যই আমার সৃষ্টি, আমার ইট কাঠের বিনায় গান। হিমি শোন শোন, তোকে একটা গান শুনিয়ে দিই, এটা তোকে শিখতে হবে। না দাদা তুমি গেও না, ডাক্তার বারণ করে। আচ্ছা আমি গুনগুন করে গাইছি, অনেকদিন পরে আমাদের কিনু বাউলের সেই গানটা আমার মনে পড়ছে। আমার মন যখন জাগলি না রে, মনের মানুষ এলো দারে, মন যখন জাগলি না রে। তোর মাসির কাছে শুনে বুঝেছি হিমি, মনির মন জেগেছে। তুই হয়তো আমার কথা বুঝতে পারছিস নে। আচ্ছা থাকছে, এ বাড়ির সবটা তুই দেখেছিস? চমৎকার হয়েছে দাদা। উপরের যে ঘরটাতে পাথর বসাতে দিয়েছিল, কই কই প্ল্যানটা কোথায়? এই যে এই ঘরে, এর কড়িকাঠ থেকে একটা কাঠের চাঁদোয়া হয়েছে তো? হ্যাঁ হয়েছে বই কি। তাতে কিরকম কাজ বলতো? চারদিকে মোটা করে নীল পাড়, মাঝখানে লাল পদ্ম আর সাদা হাঁসের জমি, ঠিক যেমন তুমি বলে দিয়েছিলে। আর দেয়ালে 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 বকের সার, ঝিনুক বসিয়ে আঁকা। আর মেঝেতে 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 শঙ্খের পাড়, তার মাঝখানে মস্ত একটা পদ্মাসন। দরজার বাইরে দুধারে শ্বেত পাথরের দুটো কলস বসিয়েছে কি? হ্যাঁ বসিয়েছে, তার মধ্যে দুটো ইলেকট্রিক আলোর শিশি বসানো, কি সুন্দর। জানিস এ ঘরটার কি নাম? জানি, মণি মন্দির। সেদিন অখিল তোর মাসির কাছে এসেছিল, কি বলছিল কিছু শুনেছিস কি এই বাড়িটার কথা? তিনি বলছিলেন কলকাতায় এমন সুন্দর বাড়ি আর নেই। না না সে কথা না, অখিল কি এ বাড়ির, আচ্ছা থাক কাজ নেই। মাসি বলছিলেন আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল, সেটা নাকি মনির তৈরি, ভারী সুন্দর স্বাদ। তুই কি? সে আমি বলতে পারিনি। ছি ছি বোন, তোর বৌদিদির সঙ্গে আজ পর্যন্ত তোর ভালো বনল না, এটা আমার ননদ আমি, তাই হয়তো। তুই বুঝি শাস্ত্র মিলিয়ে ভাব করিস, রাগ করিস। হ্যাঁ দাদা। এ কি কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা? কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, যেও তুমি যেও, তোমাকে বারণ করব না, কিন্তু আজ না। টিকিট কেটে গাড়ি রিজার্ভ হয়ে গেছে, মা খরচ পাঠিয়েছেন। তা হোক, ও লোকসান গায়ে সইবে, না হয় তুমি কাল ভোরের গাড়িতেই যেও। আজ রাত্রিটা মাসি, আমি তোমাদের তিথি বার মানি নে, আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার একটু বিশেষ দরকার আছে। বেশ তো, এখনো 10 মিনিট সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বলবো না, কিন্তু দেরি করতে পারবো না। কালই অন্নপ্রাশন, আজ না গেলে চলবেই না। জোরহাত করছি বউ, আমার কথা একদিনের মতো রাখো। মন একটু শান্ত করে যতীনের কাছে বসো, তাড়াতাড়ি করো না। তা কি করবো বলো? গাড়ি তো বসে থাকবে না, অনাথ চলে গেছে, এখনই সে এসে আমায় নিয়ে যাবে। এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসিগে। না তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, যতদিন বেঁচে থাকবি এদিনের কথা তোকে চিরকাল মনে রাখতে হবে। মাসি
আমাকে অমন করে সাপ দিও না বলছি। ওরে বাপরে, আর কেন বেঁচে আছিস রে বাপ, দুঃখের যে শেষ নেই তোর, আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না। মাসি, তোমাদের বউয়ের ব্যবহারখানা কিরকম বলতো? হ্যাঁ, কি কাণ্ড, স্বামীর অবস্থায় কোন বিবেচনায় বাপের বাড়ি চলল। ওইটুকু তো মেয়ে, মনে হয় যেন ননি দিয়ে তৈরি, কিন্তু পাথরে গড়া ওর প্রাণ। ওকে তো অনেক দিন থেকে দেখছি, কিন্তু এতটা যে পারে তা জানতুম না। এদিকে দেখো, কুকুর, বেড়াল, বাঁদর, ময়ূর, জন্তু জানোয়ার কত পুষেছে তার ঠিক নেই, তাদের কিছু হলেই অনর্থপাত করে দেয়, অথচ স্বামীর উপরে ওকে বুঝতে পারলুম না। ঠান্দি, ও মা, এ কি কাণ্ড, বউ নাকি বাপের বাড়ি চললো। তা কি হয়েছে, তা নিয়ে তোমাদের অত ভাবনা কেন? তা তো বটেই, আমাদের কি বলো, এই যতীন বাবুকে পাড়ার লোক সবাই ভালোবাসে, সেই জন্যেই, হ্যাঁ সেই জন্যেই যতীন যাকে ভালোবাসে তোমরা সকলে মিলে তা বেশ ঠান্দিদি, মনি খুবই ভালো করেছে। অত ভালো খুব কম মেয়েতেই করতে পারে। স্বামীর ইচ্ছা মেনে যে স্ত্রী চলে তাকেই তো তোমরা ভালো বলো। মনি আমাদের সেই স্ত্রী। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি। মনি ছেলে মানুষ, রুগীর কাছে বন্ধ হয়ে আছে, তাই দেখে যতীন কিছুতে সুস্থির হতে পারছিল না। শেষকালে ডাক্তারবাবুর মত নিয়ে তবে তো তা থাকবে। তোমরা যত পারো পাড়ায় পাড়ায় নিন্দে করে বেড়াওগে, যতীনের কানের কাছে আর চেঁচামেচি করো না তো বাপু। বাস রে, মনি যে কোন দুঃখে ঘন ঘন বাপের বাড়ি যায় সে বোঝা যাচ্ছে। ব্যাপারখানা কি? দরজার কাছে এসে দেখি বাক্স তরঙ্গ গাড়ির মাথায় চাপিয়ে বৌমা তার ভাইয়ের সঙ্গে কোথায় চলল। আমাকে দেখে একটুও সবুর করলে না। রোগীর অবস্থার কথা জিজ্ঞাসা করা তাও না, ওর সঙ্গে ঝগড়া করেছেন বুঝি? দেখুন, এই অবস্থায় অন্তত কিছুদিনের জন্য বউয়ের সঙ্গে আপনার শাশুড়িগিরি না হয় বন্ধই রাখতেন। পারি কই ডাক্তার, স্বভাব মূলেও যায় না। একসঙ্গে ঘরে থাকতে গেলেই দুটো বকাবকি হয় বই কি। তা বউ যে গাড়ি ডাকিয়ে এনে চলে গেল, আপনি একটু নিবারণ করলেই তো হতো। মনি এলো না, এত দেরি করলে যে? সে এক কাণ্ড বুঝলি, গিয়ে দেখি তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কান্না। বড় মানুষের ঘরের মেয়ে দুধ খেতেই জানে, জাল দিতে শেখেনি। তোমার কাজ করতে প্রাণ চায় বলেই করা। অনেক করে ঠান্ডা করে তাকে বিছানায় শুইয়ে রেখে এসেছি, একটু ঘুমোক। মাসি, কি বাবা? বুঝতে পারছি দিন শেষ হয়ে এলো, কিন্তু কোনো খেদ নেই। আমার জন্যে শোক করো না মাসি। না বাবা, শোক করবার পালা আমার ফুরিয়েছে। ভগবান আমাকে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে বেঁচে থাকাই যে ভালো আর মরাই যে মন্দ তা নয়। মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে। আজ আমি ওপারের ঘাটের থেকে সানাই শুনতে পাচ্ছি। হিমি, হিমি কোথায়? ওই যে জানালার কাছে দাঁড়িয়ে। কেন দাদা, কি চাই? লক্ষ্মী বোন আমার, তুই এমন আড়ালে কাঁদিস নে। তোর চোখের জলের শব্দ আমি যেন বুকের মধ্যে শুনতে পাই। দেখি তোর হাতটা। আমি খুব ভালো আছি। ওই গানটা গাস তো, যদি হলো যাবার ক্ষণ, তবে যাও দিয়ে যাও শেষের পরশন। বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাষায় দূরের পানে। মাঝে মাঝে দেখে যেও শূন্য বাতায়ন, সে মোর শূন্য বাতায়ন। মনের প্রান্তে ওই মালতীর লতা করুণ গন্ধে কয় কি গোপন কথা। ওর ডালে আর শ্রাবণের পাখি স্মরণখানি আনবে নাকি? আজ শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন, আমাদের বিরহ মিলন। কষ্ট হচ্ছে মাসি, কিন্তু যত কষ্ট মনে হচ্ছে ততটা কিছুই নয়। আমার সঙ্গে আমার কষ্টের ক্রমেই যেন বিচ্ছেদ হয়ে আসছে। বোঝাই নৌকোর মতো জীবন জাহাজের সঙ্গে সে ছিল বাঁধা। আজ বাঁধন কাটা পড়েছে, তাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার সঙ্গে আর সে লেগে নেই। এ 3 দিন মনিকে দিনে রাতে একবারও দেখিনি। বাবা, একটু বেদানার রস খাও, তোমার গলা শুকিয়ে আসছে। আমার উইলটা কাল লেখা হয়ে গেছে, সে কি আমি তোমাকে দেখিয়েছি?
ঠিক মনে পড়ছে না। আমার দেখবার দরকার নেই যতীন। মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না। তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ। তাই বলছিলুম, কিসের বাড়ি আমার? কত দালান তুমি বাড়িয়েছ, আমার যেটুকু সে তো আজ খুঁজেই পাওয়া যায় না। মনি তোমাকে ভিতরে ভিতরে খুব, সে কি জানি নে। যতীন, তুই একটু ঘুমো। আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু তোমারই রইল। ও তো কখনো তোমাকে অমান্য করবে না, সেই জন্য অত ভাবছো কেন বাছা? তোমার আশীর্বাদই আমার সব। তুমি আমার উইল দেখে এমন কথা কোনোদিন মনে করো না। কি কথা যতীন? তোমার জিনিস তুমি মনিকে দিয়েছো বলে আমি মনে করব? এমনি পোড়া মন আমার। কিন্তু তোমাকেও আমি, দেখ যতীন, এইবার রাগ করব। তুই চলে যাবি আর টাকা দিয়ে আমাকে ভুলিয়ে রেখে যাবি। মাসি, টাকার চেয়ে যদি আরো বড় কিছু তোমাকে দিয়েছিস যতীন, ডেট দিয়েছিস। আমার শূন্য ঘর ভরেছিলি, এ আমার অনেক জন্মের ভাগ্যি। এতদিন তো বুক ভরে পেয়েছি। আজ আমার পাওনা যদি ফুরিয়ে থাকে তো নালিশ করব না। দাও, লিখে দাও। বাড়ি ঘর, জিনিসপত্র, ঘোড়া গাড়ি, হ্যাঁ, তালুক মুলুক যা আছে মনির নামে সব লিখে দাও। এসব বোঝা আমার সইবে না বাবা। তোমার ভোগে রুচি নেই, কিন্তু মনির বয়স অল্প, তাই ও কথা বলিস নে। ধন সম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা কেন ভোগ করবে না মাসি? না গো না, পারবো না, পারবে না। আমি বলছি, ওর মুখে রুচবে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতে কোনো রস পাবে না। দেবার মতো জিনিস তো কিছুই, কম কি দিয়ে যাচ্ছ? ঘর বাড়ি টাকা কড়ি ছল করে যা দিয়ে গেলে তার মূল্য ও কি কোনোদিনই বুঝবে না? মনি কাল কি এসেছিল? আমার মনে পড়ছে না। এসেছিল, তুমি ঘুমিয়েছিলে। শিয়রের কাছে অনেকক্ষণ বসে বসে, কি আশ্চর্য, আমি ঠিক সেই সময়ে স্বপ্ন দেখছিলুম, যেন মনি আমার ঘরে আসতে চাচ্ছে। দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেইটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছো। ওকে দেখতে দাও যে সন্ধেবেলাকার আলোর মতো কেমন অতি সহজে আমার ধীরে ধীরে। বাবা, তোমার পায়ের উপর এই পশমের শালটা টেনে দিই, পায়ের তেলও ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ে কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, এই শালটা মনির তৈরি। এতদিন রাত জেগে জেগে তোমার জন্য তৈরি করছিল, কাল শেষ করেছে। আমার মনে হচ্ছে যেন ওটা হিমি সেলাই করছিল। মনি তো সেলাই ভালোবাসে না, ও কি পারে? ভালোবাসার জোরে মেয়ে মানুষ শেখে। হিমি ওকে ওটা দেখিয়ে দিয়েছে বই কি, ওর মধ্যে ভুল সেলাই অনেক আছে। হিমি, তুই পাখা রাখ ভাই, আয় আমার কাছে বস। আজই পাঁজি দেখে তোকে বলে দেব কবে গৃহপ্রবেশের লগ্ন আসবে। থাক দাদা ওসব কথা, আমি উপস্থিত থাকতে পারবো না সেই মনে করে বুঝি আমি থাকবো বোন। সেদিন এ বাড়ির হাওয়ায় হাওয়ায় আমি থাকবো। তোরা বুঝতে পারবি যে গানটা গাইবি আমি ঠিক করে রেখেছি, সেই যে অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো, দুঃখে সুখে শূন্য ঘরে পুণ্য দীপ জালো, আনো শক্তি আনো দীপ্তি, আনো শান্তি আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য আলো। এসো শুভ লগ্ন বে, এসো হে কল্যাণী, আনো শুভ সুপ্তি, আনো জাগরণ খানি। দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে, উৎসব আকাশে তব শুভ্র হাসি ঢালো। এই গানে কোন উৎসবের কথাটা আছে জানিস হিমি? জানিনি। আহা, আন্দাজ কর না। আমি আন্দাজ করতে পারিনি। আমি পারি। যেদিন তোর বিয়ে হবে সেদিন উৎসবের ভোর বেলা থেকে, থাক দাদা থাক, আমি যেন তার বাঁশি শুনতে পাচ্ছি, ভৈরবীতে বাজছে। আমি লিখে দিয়েছি তোর বিয়ের খরচের জন্যে। দাদা, আমি তবে যাই। না না না, বস বস। কিন্তু গৃহপ্রবেশের দিন আমার হয়েই তোকে সব সাজাতে হবে। মনে রাখিস, সাদা পদ্ম যত পাওয়া যায়, ঘরে যে আসন তৈরি হবে তার উপরে আমার সেই বিয়ের সেই লাল বেনারসি চাদরটা,
ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন তাকে কি আজ রাত্রে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ থাকতে হবে বলে দাও। কিন্তু আজ ঘুমের ওষুধ না মাসি, তাতে আমার ঘুমও যায় ঘুলিয়ে, জাগাও যায় ঘুলিয়ে। বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল মাসি, কাল সেই তিথি। মণিকে সেই কথাটি মনে করিয়ে দিতে চাই, 2 মিনিটের জন্য ডেকে দাও। চুপ করে রইলে যে? আমার মন তাকে কিছু বলতে চাচ্ছে বলেই এই 2 রাত আমার ঘুম হয়নি। আর দেরি নয়, এরপরে আর সময় পাবো না। না মাসি, তোমার ওই কান্না আমি সইতে পারিনি। এতদিন তো বেশ শান্ত ছিলে, আজ কেন? ওরে যতীন, ভেবেছিলুম আমার সব কান্না ফুরিয়ে গেছে, আজ আর পারছি নে। হিমি তাড়াতাড়ি চলে গেল কেন? বিশ্রাম করতে গেল, একটু পরেই আবার আসবে। মণিকে ডেকে দাও। যাচ্ছি বাবা। শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মণি, মণি। কর্তাবাবু, আমি শম্ভু, আমাকে ডাকছিলেন? একবার একবার তোর বউ ঠাকুরুনকে ডেকে দে। কাকে? বউ ঠাকুরুনকে। তিনি তো এখনো ফেরেননি। ফেরেননি? কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হলো। তুই কে? আমি কি চোখে ঠিক দেখছি? আমি শম্ভু। কোন ঘরে আছি আমি? এই কি সীতারামপুর? না না, কলকাতা। এ তো আপনার শোবার ঘর। মিথ্যে নয়, এ সমস্তই মিথ্যে নয়। আমি মাসিমাকে ডেকে দিই। আমি যে মরে যাইনি তা কি করে জানবো মাসি? হয়তো সবই উল্টে গেছে। ও কি বলছিস যতীন? তুমি তো আমার মাসি না তো কি যতীন? হিমিকে ডেকে দাও, সে আমার পাশে বসুক। সে যেন থাকে আমার কাছে, এখনই যেন কোথাও না যায়। আয় তো হিমি, এখানে বসতো। ওই বাঁশিটা থামিয়ে দাও। ওটা কি গৃহপ্রবেশের জন্য আনিয়েছো? ওর আর দরকার নেই, পাশের বাড়িতে বিয়ে। ও বাঁশি সেইখানে বাজছে বাবা। বিয়ের বাঁশি? ওর মধ্যে অত কান্না কেন? বেহাগ বুঝি? তোমাকে কি আমার স্বপ্নের কথা বলেছি মাসি? কোন স্বপ্ন? মণি যেন আমার ঘরে আসবার জন্যে দরজা ঠেলছিল, কোনো মতেই দরজা এতটুকু বেশি ফাঁক হলো না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো, কিছুতেই ঢুকতে পারলে না। অনেক করে ডাকলুম, তার আর গৃহপ্রবেশ হলো না, হলো না, হলো না, হলো না। বুঝেছি মাসি, বুঝেছি। আমি দেউলে, একেবারে দেউলে, সব দিকে। এ বাড়িটাও নেই, সব বিক্রি হয়ে গেছে। আমি সব বুঝেছি মাসি, কেবল নিজেকে ভোলাচ্ছিলুম। না যতীন, না না না, শপথ করে বলছি, তোর বাড়ি ঠিক আছে বাবা। অখিল এসেছে, যদি বলিস তাকে ডেকে দি। বাড়িটা তবে আছে? সে তো অপেক্ষা করতে পারবে, আমার মতো সে তো ছায়া নয়। বৎসরের পর বৎসর সে দরজা খুলে থাক না দাঁড়িয়ে। কি বলো মাসি? থাকবে বই কি যতীন, তোর ভালোবাসায় ভরা হয়ে থাকবে। ভাই হিমি, তুই থাকবি আমার ঘরটিতে। একদিন হয়তো সময় হবে, ঘরে প্রবেশ করবে। সেদিন যে লোকেই থাকি আমি জানতে পারবো। হিমি, কি দাদা, তোর উপরে ভার রইল। মনে আছে কোন গানটা গাইবি? আছে, অগ্নিশিখা এসো এসো। লক্ষ্মী বোন আমার, কারো উপর রাগ করিস নে, সবাইকে ক্ষমা করিস। আর আমাকে যখন মনে করবি তখন মনে করিস আমাকে দাদা চিরদিন ভালোবাসত, আজও ভালোবাসে। জানো মাসি, আমার এই বাড়িতেই হিমির বিয়ে হবে, আমাদের সেই পুরনো দালানে যেখানে আমার মায়ের বিয়ে হয়েছিল। সে দালানে আমি একটুও হাত দিইনি। তাই হবে বাবা, তাই হবে।
মাসি, আর জন্মে তুমি আমার মেয়ে হয়ে জন্মাবে, তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আবার মেয়ে হয়ে জন্মাবো? না হয় তোরই কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনাই কর না বাবা। না না না, ছেলে না, ছি ছি। ছোটবেলায় যেমন ছিলে তেমনি অপরূপ সুন্দরী হয়ে তুমি আমার ঘরে আসবে, আমি তোমাকে সাজাবো। আর বকিস নে বাবা, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। ও তো সেকেলে নাম নয়, ও তো একেলে নাম নয়, ও তো সেকেলে নাম। তুমি চিরদিন আমার সেই সাবেক কেলে, সেই তোমার সুধায় ভরা সাবেক কাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে কন্যা সায়ের দুঃখ নিয়ে আসবো হে কামনা আমি তো করিনি। তুমি আমাকে দুর্বল মনে করো মাসি, দুঃখ থেকে বাঁচাতে চাও। বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমি দুর্বল, তাই তোকে বড় ভয়ে ভয়ে সব দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি, কিন্তু আমার সাধ্য কি আছে, কিছুই করতে পারিনি। মাসি, একটা কথা গর্ব করে বলতে পারি, যা পাইনি তা নিয়ে কোনোদিন কাড়াকাড়ি করিনি। সমস্ত জীবন হাত জোর করে অপেক্ষাই করলুম, মিথ্যাকে চাইনি বলেই এত সবুর করতে হলো। সত্য হয়তো এবার দয়া করবেন। ওকে, ওকে মাসি, ওকে ওকে। কই, কেউ তো না যতীন, তুমি একবার ও ঘরটা দেখে এসো গে। আমি যেন, না বাছা, কাউকে দেখছি না, আমি স্পষ্ট যেন কিচ্ছু না যতীন। ওকে ওকে ওকে, কোথা থেকে আসছে, কিছু খবর আছে? উনি ডাক্তার। আপনি ওর কাছে ঘেঁষবেন না, আপনার সঙ্গে বড় বেশি কথা কন। না মাসি, মাসি যেতে পাবে না। আচ্ছা বাছা, আমি ওই কোনটাতে গিয়ে বসছি। না না না, আমার পাশে বসো, আমার হাত ধরে। ভগবান তোমার হাত থেকেই আমাকে নিজের হাতে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু কথা কবেন না। আর সেই ওষুধটা খাবার সময় হলো। হ্যাঁ, সময় হলো? আবার ভোলাতে এসেছ। সময় পার হয়ে গেছে। মিথ্যে সান্ত্বনায় আমার আর দরকার নেই। বিদায় করে দাও, সব বিদায় করে দাও। মাসি, এখন তুমি আছো, কোনো মিথ্যাকেই চাইনি। আয় ভাই হিমি, আমার পাশে বস। এতটা উত্তেজনা ভালো হচ্ছে না, তবে আমাকে আমাকে উত্তেজিত করো না। ডাক্তার গেছে, এইবার আমার বিছানায় উঠে বসো, তোমার কোলে মাথা দিয়ে শুই। শো বাবা, একটু ঘুমো। ঘুমোতে বলো না মাসি, এখনো আমার আর একটু জেগে থাকবার দরকার আছে। শুনতে পাচ্ছ না? আসছে, এখনই আসবে। চোখের উপর কিরকম সব ঘোর হয়ে আসছে। গোধূলি লগ্ন, গোধূলি লগ্ন আমার। বাসর ঘরের দরজা খুলবে। হিমি, ততক্ষণ ওই গানটা, জীবন মরণের সীমানা ছাড়াই, জীবন মরণের সীমানা ছাড়াই, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে। বাবা যতীন, একটু চেয়ে দেখ, ওই যে এসেছে। কে কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মণি, ওই যে তোমার শ্বশুর। তুমি তুমি কে? চিনতে পারছো না? ওই তো তোমার মণি। দরজাটা কি সব খুলে গেছে? সব খুলেছে বাবা, সব খুলেছে, কিন্তু পায়ের উপরও শালটা নয়, ও শালটা নয়, সরিয়ে দাও, সরিয়ে দাও। শাল নয় যতীন, বউ তোর পায়ের উপর পড়েছে, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। জীবন মরণের
সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণের সীমানা ছাড়ায়ে। গৃহপ্রবেশ নাটকটি আপনাদের শোনালাম, সামান্য কিছু বাদ দিয়েছি, বেশি অংশ বাদ দিইনি, প্রায় পুরোটাই শোনালাম। এই নাটকটার সঙ্গে আমার একটু আবেগ জড়িয়ে আছে। মানে 1976 সালে শান্তিনিকেতনে এটি অভিনয় হয়েছিল, শান্তিনিকেতনের সঙ্গীত ভবন মঞ্চে আমি যতীন করেছিলাম এবং সারাক্ষণ শুয়ে শুয়ে এই সংলাপগুলি বলেছি। এখন আমার নিজেরই আশ্চর্য লাগে যে এই সমস্ত সংলাপ কী করে মুখস্থ করেছিলাম। সমস্ত নাটকটা জুড়েই তো আমার সংলাপ। এবং এটি এত ভালো হয়েছিল যে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে আমন্ত্রণ পেয়েছিলাম আমরা এবং সেখানে অভিনয় করেছিলাম। এই নাটক চলতে চলতে একটা ইন্টারভেল দেওয়া হয়েছিল। আমার মনে আছে দর্শক আসন থেকে অনেকে উঠে এসে আমাকে খুব আমার প্রশংসা করেছিলেন। গোল্ডেন ভয়েস এসব, তখন কত বয়স, অল্প আমার, তো সেই সব কথা এখনও মনে আছে। আর এটাতে মাসির চরিত্রে করেছিল গায়ত্রী রায়, তখন ছিল আমার থেকে একটু জুনিয়র ছিল, 1 বছরের বোধহয়, ইন্ডোলজি নিয়ে পড়তো, ও করেছিল মাসি। আর ও গায়ত্রী চ্যাটার্জি এখন ফেসবুকে আছে। মধুমিতা দত্ত ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো, আমার থেকে 2 বছরের জুনিয়র, ও করেছিল হিমি। মধুমিতা দত্ত মুখার্জি ফেসবুকে আছে। ডাক্তার করেছিল সম্বিত সিনহা, সেও ফেসবুকে আছে, আমার ফ্রেন্ড হয়ে আছে। তারা নিশ্চয়ই অনেকেই দেখবে, এখন না দেখুক পরে দেখবে। প্রসেনজিৎ সিংহ পাঠভবনের অধ্যাপক, উনি পরিচালনা করেছিলেন পাঠভবনের এখন যেটা অফিস ঘর, আগে পুরনো লাইব্রেরি যেটা ছিল শান্তি, তার দোতলায় রিহার্সাল হতো। ওখানে মোহর্দি অর্থাৎ কণিকা বন্দ্যোপাধ্যায় রিহার্সাল দেখতে এসেছিলেন, দেখে বলে গেছিলেন খুব ভালো হচ্ছে। এবং 9টি চরিত্র তো সকলেই প্রসেনজিৎদাকে বলতো তুমি বিক্রমাদিত্য, তোমার নবরত্ন। খুব সুন্দর হয়েছিল সঙ্গীত ভবনে সেই নাটক। তারপরে বহুকাল আমি এই নাটকটাতে অভিনয় করার কোনো সুযোগ নেই। শান্তিনিকেতনেই নাটকটি খুব কমই হয়েছে। এরপরে আমাদের ওই অভিনয়ের পরে হয়েছে, আমি খবর নিয়েছি, তারপরে হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি গৃহপ্রবেশ নাটকটা। তো এই নাটকটার সঙ্গে বেশ কিছু আবেগ জড়িয়ে আছে বলে, এবং এবছর গৃহপ্রবেশ নাটকের 100 বর্ষ, আমার পরম সৌভাগ্য। এবং আমার মাথায় গুরুদেবের ছবি রয়েছে, তাঁর আশীর্বাদ যে আমি নাটকটি সকলের সামনে পাঠ করে শোনালাম। সকলে ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন। যারা এখন শুনলেন না, এটা তো আমি ওয়ালে রেখে দিচ্ছি, ইউটিউবেও দেব ভবিষ্যতে, এখন ওয়ালে থাকছে, সকলে শুনবেন। আমি বলেছিলাম যে কয়েকটি কবিতা শোনাবো, কিন্তু আমি দেখলাম নাটকটাই যেখানে মুখ্য, 2টি কবিতা আমি শুরুতে শুনিয়েছি, কলিকা এবং অঞ্জলি, তারপরেই আমি নাটকে এসেছি। আমার ছাত্রছাত্রীরাও অনেকেই আছে, পৌলমিতা, হৈমন্তী, এদের দেখতে পাচ্ছি, শিউলি সরকার, বাসন্তী মাঝে মাঝে কমেন্ট করেছে, মধুসূদন রায়, এদের অনেকেই আমি দেখেছি এবং তাদের মন্তব্যও শুনেছি। যাই হোক, সুস্মিতা রায় ব্যানার্জি, মানে নাটক যখন পাঠ করছিলাম তখন যারা এসেছে তাদেরকে আমি বলতে পারিনি, এখন বলছি। শুরু থেকে যারা শুনেছেন এবং ভবিষ্যতে শুনবেন, পূর্ণেন্দু মুখার্জিকে দেখতে পাচ্ছি, এরা সব দর্শক আসনে গ্যালারিতে দেখতে পাওয়া যাচ্ছে, হৈমন্তীকে দেখতে পাচ্ছি, সমিতা জোয়ারদারকে দেখতে পাচ্ছি, পূর্ণেন্দুকে আর একটা ছবি বুঝতে পারছি না, মানে গ্যালারিতে ছবি রয়েছে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। এবং মোটামুটিভাবে 8:45-র মধ্যে শেষ হয়ে গেছে, 7:30টায় আমি শুরু করেছি, 7:30 থেকে 1.5 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টা 15 মিনিটে। আমার আরও 2টি যে ফেসবুকে পেজ আছে, পুলক রয় রেসিটেশন এবং পুলক রয় অপাবৃত, সেখানেও আমি শেয়ার করে দিয়েছি, সেখানে যারা বন্ধু আছেন তারা শুনবেন। এসব তো বারবার হয় না, এর জন্য একটা ওই যে বললো না, একটা সময় লাগে, দিন দেখবো, এটা সময় লাগে। এবং এই যে 22শে শ্রাবণ আমি স্থিরই করেছিলাম
যে গৃহপ্রবেশ নাটকটা বহুদিন আগের থেকেই চর্চা করার অত সুযোগ পাইনি, নানান রকম কাজ থাকে, তো বিভিন্ন রকম কাজ থাকে, তার মধ্যে এটা থাকে। আর এই ফেসবুক লাইভে মাঝে মাঝেই চোখের সামনে দেখতে পাই স্লো কানেকশন, এটা ভীষণ ভীষণ একটু অসুবিধায় ফেলে, ওটার দিকে তাকাই না। শরীফুল, তুমি বাংলাদেশ থেকে ছিলে, এই জন্য শরীফুল আলম আমার ছাত্র বাংলাদেশে, এরা ছিল, সকলকে আমার শুভকামনা জানাই। রবীন্দ্রনাথের আরও একটি নাটকের আমরা এখানে ফেসবুক লাইভে আপনারা পাঠ শুনতে পাবেন, গান্ধারীর আবেদন। কারণ গান্ধারীর আবেদন আমাদের ক্লাস যেটা ছিল সেটা শেষ হয়েছে, সেটা শেষ হয়ে গেছে, সেজন্যে আগামী 13 তারিখ বুধবার যেটি ক্লাস, সেই সময়ই বুধবার 7:30টায় যেমন ক্লাস হয়, সেটি ফেসবুকে লাইভ হবে। ছাত্রছাত্রীরা সকলেই দেখতে পাবে, শুনতে পাবে, এবং সবথেকে উপকারী যেটা, পুরো নাটকটি ফেসবুকে এবং ইউটিউবে থেকে যাবে। সুতরাং এই 3 মাস ধরে যারা গান্ধারীর আবেদনের চর্চা করেছে, শিখেছে, তাদের কাছে এটা খুব উপকারী হবে আমার মনে হয়। সেজন্য আমি শেষের ক্লাসের দিনটি ফেসবুকে লাইভ থাকবো, গান্ধারীর আবেদন আগামী বুধবার ঠিক এরকমভাবেই 7:30টায় আমরা এখানে সমবেত হব। সকলে ভালো থাকবেন। রবীন্দ্রনাথ আমাদের জীবনের ধ্রুবতারা, তাঁর কবিতা, তাঁর গান আমাদের অন্তরে আছে, তাকে আমাদের প্রণাম। শুভরাত্রি।